আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আপনারা? অনেক দিন পরে আপনাদের সাথে হিসাব বিজ্ঞান ক্লাস নিয়ে আবার। ওয়ালাইকুম আসসালাম নুসাইবা। আপনারা তো মনে হয় আমার ক্লাস মিস করেননি। আপনাদের মিস করলে তো আমি জানতে পারতাম যে আপনারা আমার ক্লাস মিস করছেন। আজকে হচ্ছে আপনাদের যে শিডিউল দেওয়া হয়েছিল শিডিউল অনুযায়ী, অর্থাৎ আজকে হচ্ছে আমাদের রিভিশন ক্লাস। আর রিভিশন ক্লাসটা হচ্ছে হিসাব বিজ্ঞানের 4 নম্বর অধ্যায় আর 9 নম্বর অধ্যায়ের উপরে, অর্থাৎ মূলধন আর মুনাফা জাতীয় লেনদেন আর হচ্ছে আপনার রিয়ামিলের উপরে। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সবার কি অবস্থা সেটা বলেন। আর অ্যাটেন্ডেন্সের এই অবস্থা কেন? বাকিরা কোথায়? এখন তো সব থেকে ফ্রি টাইম, না বাসায় টিচার আসবে না অন্য কোনো কিছু। সো এখন আপনাদের জন্য অনেক ফ্রি টাইম ছিল। তারপরে একটা জিনিস একটু বলি, যেহেতু আমরা ক্লাসটা শুরু করছি, আমি ক্লাসটা একবারে বেসিক থেকে শুরু করে আপনাদের সিকিউ পর্যন্ত সলভ করব। সো আপনাদের একটা কাজ হবে, সেটা হচ্ছে খাতা কলম নিয়ে বসবেন এবং যেগুলো ইম্পর্টেন্ট লাইন থাকবে বা আমি যে বেসিকগুলো দিয়ে দিব নোট আকারে, সেগুলো হচ্ছে একটু নোট ডাউন করবেন। ঠিক আছে? কারণ হচ্ছে আমি যখন নোট ডাউনটা আপনাদেরকে দিয়ে দিব, আপনাদের নর্মালি ওই জিনিসটার ইম্পর্টেন্সটা অত বেশি থাকবে না, তবে যখন আপনি খাতায় লিখবেন আপনার মস্তিষ্ক খুব দ্রুত ওই জিনিসটাকে নিয়ে নেবে। সো আপনাকে খাতা ইউজ করতে হবে আর কলম, বুঝছেন? চলেন আজকের অধ্যায়টা আমরা শুরু করি। আর আমি আমার পরিচয় দেওয়ার কিছু নাই, আপনারা জানেন। আমাদের প্রথম যে প্রশ্নটা আমরা রাখছি সেটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় আর মুনাফা জাতীয় লেনদেন থেকে। এখান থেকে সাধারণত শর্ট সিলেবাসে 2টা কোশ্চেন হয়, তবে ফুল সিলেবাসে একটা প্রশ্ন হবে, এটা মাথায় রাখবেন। এবং যে টাইপসের প্রশ্ন হবে সেই টাইপসের 2টা প্রশ্ন আমরা সলভ করে দেখব যে আসলে কোন কোন টেকনিক হচ্ছে এখানে আমরা অবলম্বন করতে পারি আর কত দ্রুত এই ম্যাথটাকে আমরা সলভ করতে পারি, সেই টেকনিকগুলো কি কি। সো চলেন আমরা প্রথম যে ম্যাথের অংশটা সেটা একটু দেখি আগে। কোশ্চেন অনুযায়ী আমি বেসিকগুলো ক্লিয়ার করব। তো আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে, দেখেন এখানে বলাই আছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কাকে বলে। আপনাদের যেহেতু অধ্যায়গুলো সব শেষ, দ্যাট মিনস হচ্ছে আপনাদের এই অধ্যায়গুলোর উপরে একটা দখল আছে ভালো। রিভিশন মানে কি? রিভিশন মানে হচ্ছে আপনি এতদিন সব অল্প অল্প করে খেয়ে গেছেন, এখন জিনিসটা হচ্ছে গোছায়ে খাবেন, এই জায়গাটা হচ্ছে রিভিশন। একটা জিনিস মনে রাখবেন, যে ব্যক্তির সাধারণত অনুশীলনের সময়, মনে করেন একজন কুস্তিগির বা একজন হচ্ছে যে অস্ত্র চালায়, এই অস্ত্র বিশেষজ্ঞ যদি সাধারণত অনুশীলনের সময় তার গায়ের ঘাম ঝরায়, তাহলে একটা প্রবাদ আছে আরবিতে, ওই ব্যক্তির যুদ্ধের ময়দানে শরীর থেকে রক্ত কম ঝরে। কারণ কি? উনি বেশি দক্ষ, অনুশীলন বেশিবার করছেন। সো আপনাদের কাজ হবে কি, আমি যে ম্যাথগুলো ক্লাসে করাই সেই ম্যাথগুলাই বারবার প্র্যাকটিস করেন, তাও দেখবেন আটকায় যাবে। যখন এইগুলোতেই দক্ষ হবেন তখন আপনি অন্য ম্যাথে যাবেন। আর আমরা তো হচ্ছে যে লেকচার শিট দিয়ে দিচ্ছি রিভিশন ক্লাসের, ওইখানে এক্সট্রা ম্যাথ থাকতেছে, ওই ম্যাথগুলো সলভ করলে আর এমসিকিউগুলো সংক্ষিপ্তগুলো পড়লেই এনাফ। আপনাদের তো আমি রেসপন্স দেখতেছি না। ওকে, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কত টাকা এখান থেকে। তো ওই প্রশ্ন থেকে আপনাদেরকে আগে জিজ্ঞাসা করা হয়েছে যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কত টাকা। তো সবার আগে আমরা দেখব বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টা কি, না জেনে আমরা অ্যান্সার করব না। ওকে, তো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টা কি কি সেটা একটু আমরা আগে দেখে আসি, তারপরে হচ্ছে আমরা কোশ্চেনের অ্যান্সার করব। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এইখানে দেখেন একটু টার্মসগুলো দেখেন আগে, বোঝার জন্য কয়েকটা টেকনিক ইউজ করব আমরা এখানে। বিলম্বিত, বিলম্বিত শব্দটার মিনিং আগে আপনাকে জানতে হবে। বিলম্বিত শব্দটার অর্থ কি? বিলম্বিত শব্দটার অর্থ হচ্ছে অগ্রিম কোনো কিছু দেওয়া, অগ্রিম কোনো কিছু দেওয়া। যেমন আমি আপনাকে সহজ ভাষায় বললাম যে বিলম্বিত অগ্রিম হচ্ছে বাসা ভাড়া, এটা আপনি খুব সহজে বুঝে গেছেন যে অ্যাডভান্স কাউকে বাসা ভাড়া দিয়ে দিছি। তবে যদি হিসাব বিজ্ঞানের ভাষায় বলা হয় যে বিলম্বিত কোনো কিছু দিলাম, তার মানে এই জিনিসটা হচ্ছে আমি অগ্রিম দিলাম, এটা মনে রাখবেন। তাহলে বিলম্বিত শব্দটার অর্থ আমরা পাইলাম, সেটা হচ্ছে অগ্রিম। এরপরে আসেন মুনাফা জাতীয় ব্যয়। এই মুনাফা জাতীয় ব্যয় জিনিসটা কি?
মুনাফা জাতীয়, এখানে আরো যদি আমি একটু ভাঙি তাহলে হচ্ছে মুনাফা জাতীয় একটা অংশ আর ব্যয় আরেকটা অংশ। তাহলে ভেঙে ভেঙে একটু বুঝি আমরা। মুনাফা জাতীয় জিনিসটা কি? মুনাফা জাতীয় জিনিস বা মুনাফা জাতীয় লেনদেনটা হচ্ছে কয়েকটা বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা মাসে মাসে হয়, প্রতিদিন হয়, সপ্তাহে হয়। তাহলে এর প্রথম বৈশিষ্ট্য কি? এই যে লেনদেনগুলো হবে, এই লেনদেনগুলো হয় মাসে মাসে হবে, না হলে প্রতিদিন হবে, না হলে সাপ্তাহিক হবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এক কথায় সেটা হচ্ছে নিয়মিত হবে। মুনাফা জাতীয় লেনদেন সবসময় কি হবে? নিয়মিত হবে, মানে কনসিস্টেন্সি থাকবে, হইতেই থাকবে। এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর যে বৈশিষ্ট্যটা সাধারণত দেখা যায় সেটা হচ্ছে এর টাকার অঙ্কের পরিমাণ কম হবে। টাকার অঙ্ক কি হবে? কম হবে। 3 নম্বর আরেকটা জিনিস আছে, এই জিনিসটা হবে স্বল্প মেয়াদী। কি মেয়াদী? স্বল্প মেয়াদী। স্বল্প মেয়াদীর মিনিং জানেন তো? স্বল্প মেয়াদী বলতে সাধারণত যেটা 1 বছরের কম সময়, 1 বছরের কম সময়। ওকে, তাহলে আমরা এইখানে 3টা ভাগে ভাগ করছি একটা শব্দটাকে। সবসময় জিনিসটাকে ভেঙে ভেঙে বুঝবেন। তাহলে বিলম্বিত শব্দের অর্থ হচ্ছে অগ্রিম। মুনাফা জাতীয় শব্দ যেটা বুঝাইছে, অর্থাৎ আমরা মুনাফা জাতীয় লেনদেন বলতে যেগুলোকে বুঝাই, সেগুলো হচ্ছে 3টা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দাঁড়ায় আছে। এক হচ্ছে মাসে মাসে বা প্রতিদিন বা সাপ্তাহিক, এক কথা হচ্ছে নিয়মিত যে জিনিসটা ঘটে। 2 হচ্ছে টাকার অঙ্ক নর্মালি কম হবে। যেমন আপনি যদি একটা বিল্ডিং কিনতে যান, আপনার কমসে কম ঢাকা শহরে কিনতে গেলে কয়েক কোটি টাকার দরকার। তবে আপনি যদি বাসা ভাড়া দিতে যান তাহলে সেটা কি হবে? কম হবে। টাকার অঙ্ক সাধারণ দৃষ্টিকোণ থেকে কম হবে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে স্বল্প মেয়াদী। তার মানে 1 বছরের কম সময়ের জন্য লেনদেনটা সাধারণত করা হয়। কতদিনের জন্য? 1 বছরের কম সময়ের জন্য। এর একটা উদাহরণ যদি আমি আপনাদেরকে দিই তাহলে সেটা হচ্ছে একটু আগে যেটা বললাম, বাসা ভাড়া। আরো একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে বিজ্ঞাপন। কি হতে পারে? বিজ্ঞাপন। এখন বলতে পারেন স্যার বিজ্ঞাপনে কি করা হয়? বিজ্ঞাপনে হচ্ছে মাসে মাসে টাকা দিতে হয়, সপ্তাহে টাকা দিতে হয়। যেমন আপনি যদি মনে করেন বাংলাদেশ ড্যাশ টিভিতে আপনার ভিডিও প্রচার করতে চান, তাহলে কি করতে হবে আপনাকে? আপনাকে তখন কাজ হচ্ছে ওই টিভি কোম্পানিকে যতটুকু সময় আপনার অ্যাডভার্টাইজমেন্ট চলবে অতটুকু সময়ের জন্য তাদেরকে টাকা পে করতে হবে। আর এটা মাসে মাসে পে করতে হয়, দৈনিক পে করতে হয়, প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য পে করতে হয়। তাহলে যেহেতু আমাদের প্রত্যেকটা বৈশিষ্ট্য এর সাথে মিলে যাচ্ছে, তাই এটা হচ্ছে মুনাফা জাতীয়। আর মুনাফা জাতীয় ব্যয়টা কি? ব্যয়টা হচ্ছে যখন আপনার কাছ থেকে কোনো টাকা চলে যাবে, অর্থাৎ খরচ হয়ে যাচ্ছে, যখন আপনার কাছ থেকে টাকা চলে যাচ্ছে। দেখেন যখন বাসা ভাড়া দিচ্ছেন তখন টাকা কি হচ্ছে? চলে যাচ্ছে। এটা যদি জাবেদা করেন তাহলে কি হবে? নগদান ক্রেডিট। তার মানে টাকা চলে যাচ্ছে। আর টাকা যেহেতু চলে যাচ্ছে তাই সেটা ব্যয়। তাহলে এটাকে আমরা কিভাবে বলতে পারি? যখন টাকা চলে যায়। দেখেন তাহলে আমরা টোটাল মিনিংটা বুঝছি। একটা হচ্ছে বিলম্বিত অগ্রিম মুনাফা জাতীয় ব্যয়ের কয়েকটা বৈশিষ্ট্য দেখলাম, আর এটাই আমরা একটা উদাহরণ দেখলাম যে বাসা ভাড়া বা বিজ্ঞাপন। তুষ্মি কি বললেন? নমস্কার স্যার। আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের নর্মালি মুনাফা জাতীয় ব্যয়ের ক্ষেত্রে। এখন বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টা হচ্ছে নর্মাল একটা জিনিস আপনাদেরকে একটু দেখাই, তাহলে একবারে ক্লিয়ার হয়ে যাবেন। বিজ্ঞাপন, যদি শুধু লেখা থাকে বিজ্ঞাপন, 5,000 টাকা মনে করেন লেখা আছে, আর একটা লেখা আছে বিজ্ঞাপন ব্র্যাকেট দিয়ে লেখা আছে 5 বছরের জন্য। মনে করেন আপনাদের এলাকায় একটা কুত্তা আছে, আবার কেউ গায়ে নিয়েন না, আপনাদের এলাকায় একটা কুত্তা আছে কিন্তু সে বাঘের মতো আচরণ করে। এখন তার মানে কি আপনি তাকে কি বাঘ বলবেন? নিশ্চয়ই বলবেন না। আপনি তাকে সর্বোচ্চ হলে বলতে পারেন রয়্যাল বেঙ্গল কুত্তা, এর বেশি কিছু বলবেন না। তো জিনিসটা হচ্ছে ঠিক সেম। দেখেন বিজ্ঞাপন হচ্ছে একটা আমরা পাইলাম, এই বিজ্ঞাপনটার ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 5,000 টাকা
শুধুমাত্র বিজ্ঞাপন লেখা আছে। এটা মুনাফা জাতীয় ব্যয়। একটু আগে আমি মুনাফা জাতীয় ব্যয়ের চরিত্রগুলো বলে আসছি। তো এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এই মুনাফা জাতীয় ব্যয়ের ক্ষেত্রে আমরা কিন্তু কয়েকটা উদাহরণ দেখছি, বৈশিষ্ট্য দেখছি। এর ভিতরে বৈশিষ্ট্য ছিল যে মাসে মাসে, প্রতিদিন বা সাপ্তাহিক হবে, যেটা আমি বলে আসছি যে বিজ্ঞাপন সাপ্তাহিক হবে বা দৈনিক হবে, টাকার অঙ্ক কম হবে, স্বল্প মেয়াদী হবে। এখন যদি কয়েকটা বৈশিষ্ট্য মিলে যায়, তিনটার মধ্যে একটা বা দুইটা বৈশিষ্ট্য মিলে যায়, তাহলে সেটা মুনাফা জাতীয়। তার মানে এটা স্বল্প মেয়াদী। ওই যে বিজ্ঞাপনটা স্বল্প মেয়াদী ছিল, মাসে মাসে হয় বা দৈনিক হয়, টাকার অঙ্কটা কম আছে, তার মানে এই বিজ্ঞাপনটা হচ্ছে আমাদের জন্য মুনাফা জাতীয় ব্যয়। এইবার পরের বিজ্ঞাপনটার দিকে একটু তাকান। বিজ্ঞাপন ব্র্যাকেট দিয়ে লেখা আছে 5 বছরের জন্য। কয় বছরের জন্য? 5 বছরের জন্য। কিন্তু এইখানে কিন্তু একটা বৈশিষ্ট্য বলা ছিল, এইখানে একটা বৈশিষ্ট্যের ভিতরে বলা ছিল যে এটা স্বল্প মেয়াদী হবে, অর্থাৎ 1 বছরের কম সময়ের জন্য হবে। কিন্তু এটা তো ডিরেক্ট বৈশিষ্ট্যকে লঙ্ঘন করে যাচ্ছে, তাই না? যে আসলে ওটা তো হয়নি, কারণ ওখানে লেখাই আছে ব্র্যাকেট দিয়ে 5 বছরের জন্য। এখন যেহেতু হয়নি, ওই জিনিস নর্মালি এই বিজ্ঞাপনটা হচ্ছে কুত্তা, আর এই বিজ্ঞাপনটা হচ্ছে বাঘের মতো আচরণ করে এরকম একটা কুত্তা। এখন তারা কি বলবেন? এরে তখন আপনাকে বলতে হবে এই শেষের অর্ডগুলো সেম থাকবে, মুনাফা জাতীয় ব্যয় সেম থাকবে, শুধু নাম সামনে একটা আসবে বিলম্বিত, অর্থাৎ অগ্রিম। নর্মালি হচ্ছে 4 বছরের জন্য আমরা বা 1 বছরের জন্য দেই নর্মালি, কিন্তু যখন আপনি 5 বছরের জন্য দিচ্ছেন, তার মানে আপনি অগ্রিম কোনো টাকা দিচ্ছেন। এটাকে বলা হয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আমি এত কথা বলতে না বললেও আমার মনে হয় সমস্যা ছিল না, আমি অ্যান্সার করে গেলে। বাট আপনাদের বেসিক যেহেতু দুর্বল থাকতে পারে, এই দিকটা তাকাই আমি হচ্ছে বেসিকটুকু ক্লিয়ার করলাম। তাহলে আশা করি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বুঝতে পারছেন। কারোর সমস্যা আছে কিনা জানান। আপনাদের কারোর প্রবলেম আছে? কমেন্ট করেন দ্রুত, না হলে আর একটাও বেসিক বলবো না আমি, বুঝবো যে আপনারা সবই জানেন। ওকে, প্রবলেম নাই, ডান, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে শেষ ছিল। এখন আমি কিছু পরীক্ষায় আসে এরকম কিছু বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের তালিকা দিয়ে দিই আপনাদেরকে। মনে হওয়ার কি অবস্থা? নুসাইবা কি ক্লাসে নাই? বলেন না কেন? আচ্ছা, আমরা কিছু কমন কিছু বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের তালিকা দিয়ে দিই, যেগুলোর বাইরে সাধারণত আসে না। 1 নাম্বার হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, বা আপনার হইতে পারে কি বিজ্ঞাপন 5 বছরের জন্য, দুইটাই হইতে পারে। এটা গেল। 2 হতে পারে গবেষণা ব্যয়, 3 হতে পারে পণ্য স্থানান্তরিত বা ব্যবসা প্রতিষ্ঠানে স্থানান্তরিত ব্যয়, 4 নতুন পণ্য পর্যালোচনা ব্যয়। এগুলো একটু নোট ডাউন করে রাখেন স্যার, এটা হচ্ছে আপনার সাধারণত থেকে থাকে। দেখেন, এখন হচ্ছে আমাদের বেসিকটুকু ক্লিয়ার, তাহলে আমরা এখন কোশ্চেনে যাইতে পারি। ভেরি গুড নুসাইবা, এই তো আপনি পড়াশোনা করছেন, আপনার কাছে সহজ লাগছে, থ্যাংক ইউ। আমি সবার কাছে এরকম জানতে চাই যে সবার কাছে সহজ লাগুক, আমার তাতে তো কোনো আপত্তি নেই। আপনাদের সবগুলো চ্যাপ্টার আপনাদের কাছে সহজ লাগুক, এটা টিচার হিসাবে বা ভাইয়া হিসাবে আমার কাছে বড় প্রাপ্তি যে আমার বোন বা আমার ভাইটা ভালো পারে, এর বেশি আমার কোনো কিছু চাওয়ার নাই। ওকে, এখন আসেন এই নাম্বারে দেখেন বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কত সেটা একটু দেখি। আমি কোশ্চেনটা হচ্ছে ছক আকারে আপনাদেরকে দেখাবো না। আচ্ছা, ছক পারেন না এরকম কে আছেন বলেন তো, যে এই অধ্যায়ে ছক পারেন না কে আছেন? তাহলে আমার মনে হয় না ছক টানার দরকার আছে, আমি এখান থেকে ম্যাথ থেকে ক্লিয়ার করে বুঝিয়ে দিতে পারবো। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ স্যার, কি অবস্থা? পানি পানি না, আচ্ছা ঠিক আছে, ওকে আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকলেই ভালো। ওকে, এখন আসেন বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কত সেটা যদি আমরা একটু দেখতে যাই, তাহলে হচ্ছে আমরা এখানে পাবো, প্রথম থেকে এক একটা করে পড়ে আসি, দেখি তো কি কি আছে। মূলধন বিনিয়োগ,
দেখেন, আমি আমার একটা ট্রিক্স আপনাদেরকে শেখাই। নর্মালি আপনি আমাকে বড় ভাই হিসেবেই মানতে পারেন, যে সেই হিসাবে আমি জাস্ট আপনাদেরকে এই জিনিসটা শেখাচ্ছি। পরীক্ষার আগের রাতে, অ্যাকাউন্টিং পরীক্ষার আগের রাতে খুব বেশি টাইম পাওয়া যায় না। এসএসসি এইচএসসিতে হচ্ছে আপনার, এসএসসিতে তো তাও একটা পেপার, এইচএসসিতে 2টা পেপার, আবার 13টা 26টা অধ্যায়। আপনাদেরও তো সেম 13টা অধ্যায়। শর্ট সিলেবাসের ক্ষেত্রে ভিন্ন কথা, তারা তো খুব ভালো একটা সুযোগ পেয়ে গেছেন ভালো রেজাল্ট করার। এখন আমরা কখনো পাই নাই। আপনাদের এই জামানায় এসে শর্ট সিলেবাস, ফুল সিলেবাস এইসব আছে, আমাদের জামানায় ছিল না। এখন যে জিনিসটা বলতেছিলাম, আমি সাধারণত আমার পরীক্ষার আগের রাতগুলোতে খুব সহজেই সব চ্যাপ্টার শেষ করে ঘুমিয়ে যাইতাম। এবং আমার ঘুমানোটা আপনারা খুব অবাক হবেন, আমার পড়া শেষ হয়ে যেত তো 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে। আমার আম্মু উঠে এসে বলতো, এত দ্রুত পড়া শেষ হয়, তুই কি করিস, পড়িস না অন্য কিছু? তো আমার একটা ট্রিক্স আমি অ্যাকাউন্টিংয়ে অ্যাপ্লাই করতাম। আমার ফ্রেন্ডদের রাতভর পড়া শেষ হতো না। আমি যেটা করতাম সেটা হচ্ছে, মনে করেন এটা একটা কোশ্চেন, এই অধ্যায়ের একটা প্রশ্ন, আমি সলভটা করতাম এভাবে: মূলধন বিনিয়োগ 1 লাখ টাকা, এটা কি? আমি পাশে সাথে সাথে লিখে নিতাম মূলধন বিনিয়োগ 1 লাখ টাকা, এটা হচ্ছে আমার মুনাফা, মূলধন জাতীয় ব্যয়। আমি সাথে সাথে পাশে লিখে নিতাম। এখন বলতে পারেন, স্যার আপনি বইয়ে লিখতেন? মাঝে মধ্যে বইয়ে লিখতাম পেন্সিল দিয়ে, মাঝে মধ্যে আবার যেটা করতাম, কোশ্চেনের নাম্বার দিতাম, দিয়ে 1 তারিখ দিতাম, দিয়ে পাশে লিখে রাখতাম, শেষ। এটা হচ্ছে আমার টেকনিক, আমি সবসময় ফলো করছি। ইভেন আমি ভার্সিটিতেও এই টেকনিকটা প্রচুর পরিমাণে ফলো করছি। দেখা যাইতো যে সবার পড়া শেষ হচ্ছে না, আমি পড়ে ঘুমিয়ে যাইতাম। দেন পাশে দেখেন পরেরটা, জানুয়ারি 3, বিজ্ঞাপন 25,000 টাকা, এখানে লেখা আছে 5 বছর। বিজ্ঞাপন দেওয়া আছে 25,000 টাকা, এখানে ব্র্যাকেট দিয়ে লেখা আছে 5 বছর। তার মানে একটু আগেই বুঝাই আসছি, এইখানে একটু ভেজাল আছে। ভেজালটা একটু জাস্ট আমি ক্লিয়ার করি। এই যে বিজ্ঞাপনে 25,000 টাকা 5 বছরের জন্য দিছে, তার মানে কি? এটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এই লাল কালি দেখা যায়? আপনারা বললেন স্যার, পরে বললেন না যে স্যার কিচ্ছু দেখিনি, কারণ আমি তো আর আপনাদের জায়গায় নাই। সমস্যা হলে আমাকে অবশ্যই জানাই। এবার আসেন পরেরটা, 6, শিক্ষানবী সালামি 10,000 টাকা, যার মধ্যে গত বছরের 2500 টাকা রয়েছে। এইখানে এই আমি যেভাবে ভেঙে দিচ্ছি জাস্ট সেইভাবে বোঝার চেষ্টা করেন, তাহলে ক্লিয়ার হবে, অনেক কিছুই ক্লিয়ার হবে। শিক্ষানবী সালামিটা আপনার জন্য কি সেটা আগে ভাবেন, টার্মসটা আগে বোঝেন যে ওই জিনিসটা আপনার জন্য কি। যেমন আমি আপনাকে বললাম বাসা ভাড়া, এখন বাসা ভাড়া জিনিসটা কি আপনার জন্য? কম দেখা যায়, এটা এতক্ষণ পরে বলতে হয়। কানা আপনি, বুঝছেন? এতক্ষণ পরে বলছেন, কেউ রাগ করেন না, মজা করে বললাম, বুঝছেন? আপনাদের সাথে আমি কত হেসে হেসে কথা বলতেছি, কিন্তু আমি একটু আগেও খুব বোরিং ফিল করতেছিলাম, খুব মেজাজ খারাপ হচ্ছিল, সিরিয়াসলি। মানে এত বেশি মেজাজ খারাপ হচ্ছিল, বাসার মানুষের সাথে চিল্লাপাল্লা করতেছিলাম। তো আপনাদেরকে পেয়ে দেখেন কি হাসি খুশি হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতেছেন না যেমন মেজাজ খারাপ ছিল। আচ্ছা, শিক্ষানবী সালামি হচ্ছে 10,000 টাকা, যার মধ্যে গত বছরের 2500 টাকা রয়েছে। এই যে শিক্ষানবী সালামিটা অন্য কালে ইউজ না করলে আবার এখানে ভেজাল বাঁধে, দেখছেন কালো কালি চলে আসছে। মজা, এলো মজাদার বিষয়। এই যে শিক্ষানবী সালামিটা কি সেটা আগে একটু বুঝি। শিক্ষানবী সালামিটা হচ্ছে আপনার জন্য সবসময় আয়। কি আয়? মুনাফা জাতীয় আয়। কেন? কারণ শিক্ষানবী সালামি মাসে মাসে দেওয়া হয়, প্রতিদিন দেওয়া হয়, সাপ্তাহিক দেওয়া হয়। সো শিক্ষানবী সালামিটা আপনার জন্য হচ্ছে আয়, এটা মাথায় রাখবেন। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে শিক্ষানবী সালামিটা হচ্ছে আপনার জন্য কি? মুনাফা জাতীয় আয়। এইবার এখানে দেখেন একটা কন্ডিশন অ্যাড করা হয়েছে। কন্ডিশনটা হচ্ছে যার মধ্যে গত বছরের 2500 টাকা রয়েছে। এই এন্ট্রিটাকে আমি জাস্ট একটু বুঝাই। শিক্ষানবী সালামি তাহলে 10,000 টাকা টোটাল পাইছেন, আর 2,000 টাকা হচ্ছে গত বছরের। তার মানে আমি একটু পাশে লিখে লিখে বুঝাই, এটা গত বছরের। আর মোট পাইছেন কত? 10,000। তাহলে আমি কি বললাম? শিক্ষানবী সালামি হচ্ছে মুনাফা জাতীয় আয়। এখন জিনিসটা হচ্ছে এই যে টোটাল, তাহলে আপনি কত পাইছেন? টোটাল পাইছেন 10,000। এই 10,000 টাকা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। মোট টাকাটা সবসময় হচ্ছে আপনার প্রাপ্তি, এটা মাথায় রাখবেন। মোট টাকাটা আপনার জন্য কি? প্রাপ্তি।
গত বছর পাইছেন 2000 টাকা, তাহলে এই বছরের টাকা কত, বর্তমান বছরের টাকা কত? অর্থাৎ আপনি মোট টাকা পাইছেন 10,000, 10,000-এর মধ্যে 2500 টাকা, সরি দেখছেন আমি আসলেই পাগল হয়ে গেছি, 2500 টাকা হচ্ছে গত বছরের টাকা, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের। তাহলে বর্তমান বছরের টাকা কত? বর্তমান বছরের টাকা 10,000 থেকে 2500 মাইনাস করে দেন, 2500 মাইনাস করলে থাকে 7,500 টাকা। এই যে 7,500 টাকা এই বছরের, অর্থাৎ বর্তমান বছরের টাকাটা সবসময় মুনাফা জাতীয় আয়, এটা মাথায় রাখবেন। বর্তমান বছরের টাকাটা মুনাফা জাতীয় আয়, আর যত টাকা পাবেন অর্থাৎ মোট টাকাটা সবসময় আপনার জন্য প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তি। এখন এটা আপনি আগে ধরছেন যে শিক্ষানবী সালামি আয়, তাই হচ্ছে ওটা মুনাফা জাতীয় প্রাপ্তি। শিক্ষানবী সালাম এটা আপনার কি জাতীয়? মুনাফা জাতীয়, তাই মুনাফা জাতীয় প্রাপ্তি। আর হচ্ছে যেহেতু এটা এই বছরের অর্থাৎ বর্তমান বছরের টাকা, এটা হচ্ছে আপনার মুনাফা জাতীয় আয়। বর্তমান বছরেরটা সবসময় মুনাফা জাতীয় আয়। এবার দেখেন এটা বুঝছেন কিনা, এই 3 পর্যন্ত সবাই বুঝছেন কিনা একটু জানান তো স্যারেরা, ম্যাডামেরা, বলেন আমাকে। ওকে, বুঝছেন না? ঝাপসা লাগলে নেট অফ করবেন, করে আবার অন করবেন, কারণ অনেক সময় কি হয় নেটওয়ার্কের অনেক প্রবলেম দেয়। আপনারা তো এখন অনেক কিছুই হচ্ছে সহজ পাইছেন। আপনারা একটু রাস্তাঘাটে সাবধানে চলবেন, বুঝছেন? আমাদের বাংলাদেশে মৃত্যু খুবই স্বাভাবিক একটা বিষয় না, অস্বাভাবিক বিষয়। কারণ আচ্ছা ঠিক আছে নুসাইবা, থ্যাংক ইউ। এই ঠিক আছে, এইগুলো আগে বলতে হয় না পাগল, এই জন্য আপনাদেরকে তো আমি বলছি যে আপনারা আমাকে জানাবেন। দেখেন আপনারা ওইখানে বসে অনেক কিছু দেখতে পাবেন যেটা আমি এখানে বসে পারবো না, সো আপনারা আমাকে যেভাবে বলবেন আই এম রেডি টু গো। এখন বিষয়টা হচ্ছে যেটা বলতেছিলাম যে আপনারা একটু সাবধানে চলবেন। আজকে দেখছেন না যে মেট্রো রেলের একটা খুলে পড়ে একজন ব্যক্তি মারা গেছে। দেখেন ওই ব্যক্তির কত স্বপ্ন ছিল, সে তার ফ্যামিলির কাছে যাচ্ছিল, সে জানেও না যে তার মৃত্যুটা এরকম অস্বাভাবিক উপায়ে ওইখানে দাঁড়ায় আছে। মানে ভাবেন মেট্রো রেলের একটা পার্টস খুলে গিয়ে তার মাথায় পড়ছে, সে সেখানে ডেড। আল্লাহ বাঁচাইছে, হয়তো পাশে আরো 2জন ব্যক্তি মারা যাচ্ছিল, তারা কোনোভাবে সেভ হয়েছে, মানে তাদের গায়ে লাগার আগে দোকানে লাগছে, বাট তারা অসুস্থ। সো আপনারা একটু সাবধানে চলবেন, হইতে পারে ওপর থেকে একটা ইট পড়বে আপনার গায়ে, না হলে দেখবেন রাস্তায় রিক্সা মেরে দিছে, আপনি বাসের তলায় চলে গেছেন। সো একটু সাবধান, ঠিক আছে? ওকে, এখন 12 তারিখ। 12 তারিখটা যদি আমরা দেখি, 12 তারিখে হচ্ছে যেটা বলা হয়েছে, দেখেন 12 তারিখের বিষয়টা টোটালি আমরা যদি দেখি, 12 তারিখের বিষয়টা কি হলো, এটা ঠিক হলো না। দাঁড়ান একটা মিনিট, কষ্ট পাবেন না। এমনে গেল, আচ্ছা একটা মিনিট। আচ্ছা আপনি পাগল না, ঠিক আছে। আপনাকে আমি সেই পাগল বলি নাই ম্যাডাম, কষ্ট পাবেন না। আচ্ছা আমরা হচ্ছে যে পর্যন্ত গেছিলাম, এখন আমাদের পরের ইস্যুটা কি ছিল? পরেরটা ছিল হচ্ছে ব্যবসা স্থানান্তরিত ব্যয়। ব্যবসা স্থানান্তরিত ব্যয়ের কথা যদি আমরা বলি, সেটা হচ্ছে ব্যবসা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। এখন ব্যবসা মনে করেন আছে ঢাকায়, আপনি নিয়ে যাবেন চট্টগ্রাম। এই যে ব্যবসাটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন, এটার জন্য কিন্তু একটা বড় খরচ হবে। এই যে বড় কস্ট একটা হবে আপনার, এটা সবসময় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এটা মনে রাখবেন। এইভাবে পড়বেন বাসায়, তাহলে দেখবেন আপনার অনেক সময় বেঁচে যাবে। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এটা। এবার আসেন উপভাড়া। উপভাড়া মানে কি? আমি আগেও একদিন বলছি, উপভাড়া অর্থ হচ্ছে সাবলেট। উপভাড়া অর্থ কি? সাবলেট। আর এই সাবলেট হচ্ছে সাধারণত আমরা দিয়ে থাকি, অর্থাৎ কাউকে আমরা সাবলেট ভাড়া দিয়ে থাকি, অর্থাৎ আমাদের বাসার মধ্যে আরেকজনকে ভাড়া দিই। এটা হচ্ছে আমাদের জন্য আয়। আর আয় আর ব্যয় যদি নর্মালি হয়, সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয় বা ব্যয় হয়। তার মানে এটা হচ্ছে আমাদের জন্য মুনাফা জাতীয় আয়।
ঋণ গ্রহণ, আপনি যদি ঋণ নেন এটা ভাববেন, ঋণ কি আপনি একদিনের জন্য নিয়েছেন নাকি বেশি দিনের জন্য নিয়েছেন? ঋণ নেওয়া হয় নর্মালি 1 বছরের বেশি সময়ের জন্য, তার মানে এটা মূলধন জাতীয়। আর টাকা আপনার কাছে আসছে না গেছে? ঋণ নিলে নিশ্চয়ই টাকা আপনার কাছে আসছে, তার মানে এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। বুঝতে পারছেন? জানান তো আমাকে যে বুঝছেন কিনা। স্যারেরা কি বুঝছেন? ওকে, কি হলো নিশাত? হাসু আপাত তৈরি করা মেট্রো এলা, হ্যাঁ তৈরি তো করছে বেডি, কিন্তু দেশের টাকা মেরে খাইছে, তো এই জন্য হচ্ছে এত ভেজাল, বুঝছেন? আচ্ছা এখন আসেন যন্ত্রপাতি ক্রয়। যন্ত্রপাতি ক্রয় 60,000 টাকা। যন্ত্রপাতি যদি আপনি ক্রয় করেন তাহলে সেক্ষেত্রে কি হবে? আপনি একদিনের জন্য ক্রয় করবেন না অনেক দিনের জন্য ক্রয় করবেন? নিশ্চয়ই যন্ত্রপাতি আমরা ক্রয় করে থাকি বেশি দিনের জন্য, 1 বছরের বেশি সময়ের জন্য। এখন যেহেতু যন্ত্রপাতি আমরা 1 বছরের বেশি সময়ের জন্য ক্রয় করে থাকি, তাহলে এটা আমাদের মূলধন জাতীয়। এখন টাকা আসছে না চলে গেছে? টাকাটা হচ্ছে আমরা যখন যন্ত্রপাতি কিনবো টাকা চলে যায় সাধারণত, তাই এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এটা তাহলে কি? এটা মূলধন জাতীয় ব্যয়। ওকে, তারপরে আসেন আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র ক্রয়টাও সেম, অর্থাৎ আপনি যখন আসবাবপত্র ক্রয় করবেন তখন কি হবে? টাকা আপনার থেকে চলে যাবে। আর এই যে টাকাটা চলে গেল, একদিনের জন্য গেল না অনেক দিনের জন্য গেল? অনেক দিনের জন্য গেল। আর অনেক দিনের জন্য যাওয়ার কারণে এটা কি হয়ে গেল? মূলধন জাতীয় ব্যয়। ওকে ডান। এখন ব্যক্তিগত তহবিল হতে কারবারের কর্মচারীদের কি করা? বেতন প্রদান করা। ব্যক্তিগত তহবিল থেকে যদি টাকা আমরা দেই বা মালিক দেয় তাহলে সেটা কি হয়? মূলধন হয় না? ব্যক্তিগত পকেট থেকে যদি মালিক কিচ্ছু দেয়, অ্যান্সার দিচ্ছি নিশাত, ব্যক্তিগত তহবিল থেকে যদি মালিক কোনো টাকা দেয় সাধারণত সেটা কি হয়? ওটা সাধারণত হয়ে যায় আমাদের জন্য মূলধন। আর যেহেতু মালিক টাকা ব্যবসা প্রতিষ্ঠানে দিচ্ছে, দ্যাট মিনস হচ্ছে সেটা মূলধন জাতীয় কি হবে? প্রাপ্তি। কোশ্চেনটা বুঝছেন সবাই? বলেন তো, কোশ্চেন বুঝছেন? বুঝে থাকলে জানান যে পুরোটা বুঝছেন কিনা, তারপরে আমি শিক্ষানবিশটা বুঝাইতে আসতেছি। বলেন এটা পুরোটা বুঝছেন কিনা। যেটা আমরা বলতেছিলাম শিক্ষানবিশ শব্দটা নিয়ে, শিক্ষানবিশ হচ্ছে, মনে করেন আপনি কোথাও একটা চাকরি পাইছেন, চাকরি পাইলেই কি হঠাৎ আপনাকে দিয়ে সব কাজ করাবে? করায় না। কিন্তু আপনি যখন কোথাও একটা প্রতিষ্ঠানে চাকরি পাবেন, আপনাকে 1 মাস 2 মাস 3 মাস কমসে কম হলেও 15 দিন আপনাকে একটা ট্রেনিং দিবে, তারপরে সেইখানে আপনি কাজ করতে পারবেন। কারণ কাজের পরিবেশ, কিভাবে কাজ করতে হয়, কোন সফটওয়্যার ইউজ করতে হয়, কোন কোন জিনিসে কিভাবে কাজ করতে হয়, এই একটা পুরো টাইম থাকে, এটাকে বলা হয় শিক্ষানবিশ, যে সময় আপনি শিখবেন। এই যে জিনিসটা অর্থাৎ শিক্ষানবিশ জিনিসটা হচ্ছে একটা প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার পরে 2-3 মাস যে আপনার শেখার সময়টা থাকে, ওই সময়টাকে বলা হয় শিক্ষানবিশ। আর এই সময়ে আপনাকে যে টাকাটা দেওয়া হয় সেটাকে বলা হয় শিক্ষানবিশ সালামি। কারণ এই সময় আপনাকে ফুল বেতন সাধারণত কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান দেয় না। এই সময় একটা অল্প কিছু বেতন দেয়, অর্থাৎ মনে করেন আপনি যদি নর্মালি 25,000 টাকা বেতন হয় আপনাকে হয়তো 15,000 টাকা দিবে। এই 3 মাস পরে গিয়ে আপনি 25,000 টাকা বেতন পাবেন, এই 3 মাসের পারফরমেন্সের ওপরে। এটা হচ্ছে আপনার শিক্ষানবিশ। বুঝতে পারছেন নিশাত? আচ্ছা 31 তারিখেরটা আবার যদি একটু বলি, সেটা হচ্ছে বলছে ব্যক্তিগত তহবিল হতে কারবারের কর্মচারীদের বেতন প্রদান। মালিক যদি ব্যক্তিগত টাকা কাউকে দেয় বা প্রতিষ্ঠানের কাজে ব্যবহার করে সেটাকে বলা হয় মূলধন। এক কথায় মনে রাখবেন, মালিক ব্যক্তিগত টাকা যদি প্রতিষ্ঠানে দেয় তাহলে সেটা হচ্ছে মূলধন। এখন যেহেতু মালিক
বেতন দিয়েছে কর্মচারীদের এবং নিজের তহবিল থেকে, তাহলে এটা হচ্ছে মূলধন। এখন মূলধন জাতীয় প্রাপ্তি নাকি ব্যয় সেটা দেখতে হবে। এই যখন মালিক ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন দিছে তখন ব্যবসা প্রতিষ্ঠানের টাকা আসছে নাকি গেছে? বেতন কিন্তু নর্মালি ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে যাইতো, তবে মালিক নিজের পকেট থেকে দিছে, তার মানে কি টাকাটা মালিকের কাছ থেকে ব্যবসায় আসছে, তার মানে টাকা আসছে, তাই এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। রফিকুল বুঝছেন? আমি আপনাদের থেকে নিব, আপনারা এক এক করে অ্যান্সার দিবেন, ঠিক আছে? আমি একটা কোশ্চেন সলভ করলাম, পরের কোশ্চেনটা আপনারাই আমাকে অ্যান্সার দিবেন যে আসলে কিভাবে কোনটা কি হবে। আমি সবার কমেন্ট নিব, এটা হচ্ছে আপনাদের ক্লাসেই পড়া হয়ে যাবে, 2টা কোশ্চেন 2 অধ্যায়ের, মানে পরেরটাও এই একই অধ্যায়ের। আপনারা বলবেন যার যে টার্মসের সমস্যা সবগুলো আমি ক্লিয়ার করব, আপনারা আগে আমাকে এটা বলবেন যে কোনটা কি। ওকে, ঠিক আছে, এখন এটা পাইলাম, আর কোনটা সমস্যা মনে হয় সেটা আমি বলে দিব। কোশ্চেনটা দেখছেন না? সবাই কমেন্ট করবেন, সবাই। আমার মনে হয় সবার কিবোর্ড আছে, আপনাদের জন্যই কাজটা সহজ হয়ে যাবে। ওকে, সিরিয়াল দিয়ে লিখবেন যে 1 তারিখ, এটা যে যত দ্রুত লিখতে পারেন আমার আপত্তি নাই, কেউ একটু স্লো লিখতে চাইলে সেটাও লিখতে পারেন। যদি মুনাফা জাতীয় আয় হয় মু আ দিলেই হবে, আর মূলধন জাতীয় আয় হলে ময় দীর্ঘ দিয়ে আয় লিখলেই হবে বা প্রাপ্তি লিখলেই হবে। এটা হচ্ছে বিষয়, একটু লিখে দেন তাহলে ক্লাসে পড়া হয়ে যাবে। সবার থেকে আমি সবারটা কিন্তু দেখতেছি আর মিলাচ্ছি যে কার কার প্রবলেম হচ্ছে, আমি কিন্তু খেয়াল করতেছি। সে যাবেন একটু বড় করে লিখলে ভালো হয় ম্যাডাম। স্যার উত্তর আপনি আপনার ফ্লেক্সিবল মতো করে দিলেই হবে, যে এটা মুনাফা জাতীয় আয়, এটা মূলধন জাতীয় আয়, এইভাবে লিখলেই হবে। আপনারা সবাই দিয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রথমটা হচ্ছে ব্যবসায় বিনিয়োগ 5 লাখ টাকা। এটা হচ্ছে আমাদের জন্য, আগে ভাববেন বিনিয়োগ মানুষ 1-2 দিনের জন্য করে না, 1 বছরের বেশি সময়ের জন্য করে, তার মানে এটা মূলধন জাতীয়। আর যেহেতু মূলধন জাতীয়, এখন ভাবতে হবে এটা আয় না ব্যয় বা প্রাপ্তি নাকি প্রদান, আগে এতটুকু ভাবলেই হবে। আপনি দেখেন আপনার টাকা আসছে না চলে গেছে? আপনার টাকা চলে গেছে, যখন বিনিয়োগ করবেন নিশ্চয়ই আপনার কাছ থেকে নগদ টাকা কি হবে? চলে যাবে। যেহেতু টাকা চলে গেছে তাই সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। পণ্য ক্রয়, পণ্য কি আমরা রেগুলার ক্রয় করে থাকি, যেহেতু প্রত্যেক দিন পণ্য আমরা ক্রয় করি তাই এটা হচ্ছে মুনাফা জাতীয়, যেহেতু নিয়মিত হয়। এখন পণ্য ক্রয় করলে টাকা আসে না চলে যায়? পণ্য ক্রয় করলে টাকা চলে যায়, যেহেতু টাকা চলে যায় তাই সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। মণিহারি ক্রয়, একই কথা, মণিহারি আমাদেরকে প্রত্যেক দিনই ক্রয় করতে হয়, প্রত্যেক মাসেই ক্রয় করতে হয়, তার মানে এটা হচ্ছে নিয়মিত। এখন আপাতত আমি কারো কমেন্টস দেখতেছি না, আমি শেষ করে নিই দেন দেখব। যেহেতু এটা প্রতিদিন বা প্রতিনিয়ত হয় তাই এটা হচ্ছে মুনাফা জাতীয়, আর পণ্য ক্রয় মণিহারি ক্রয় করতে গেলে আপনার টাকা চলে যায়, তাই এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। বেতন প্রদানের ক্ষেত্রে কথা সেম, আপনাকে মাসে মাসে দিতে হয়, না হলে সাপ্তাহিক দিতে হয় বেতন, যেহেতু দিতে হয় তাই এটা হচ্ছে মুনাফা জাতীয়। আর আপনার কাছ থেকে যেহেতু টাকা চলে যায় তাই এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। কমিশন পাওয়া গেল, এখানে উল্লেখ করেই দিছে, কিছু কিছু শব্দ আপনাকে বুঝিয়ে দিবে যে এটা আয় না ব্যয়। পাওয়া গেল, কমিশন পাওয়া গেলে বলতে আপনি হচ্ছে কমিশন যখন পাওয়া যায় সেটা হচ্ছে মাসে মাসে, নাহলে দৈনিক, নাহলে সাপ্তাহিক পাওয়া যায়। যেহেতু এটা দৈনিক, সাপ্তাহিক বা নিয়মিত হয় তাই এটা হচ্ছে মুনাফা জাতীয়। আর মুনাফা জাতীয় যে কোনো জিনিস আমাদেরকে দেখতে হবে যে এটা আমরা পাইলাম না চলে গেল, যেহেতু টাকা পাইলাম তাই এটা হচ্ছে আমাদের জন্য কি? আয়। প্রতিষ্ঠানের স্থানান্তর ব্যয়, একটু আগে আমরা দেখছিলাম প্রতিষ্ঠানের স্থানান্তর ব্যয় যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের জন্য বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। পণ্য বিক্রয় কি? পণ্য বিক্রয় সাধারণত নিয়মিত করি আমরা, পণ্য বেচা কেনা যেহেতু নিয়মিত করি তাই মুনাফা জাতীয়, আর যেহেতু বিক্রয় করলে টাকা আসে তাই মুনাফা জাতীয় আয়। অত্যাধিক বিজ্ঞাপন ব্যয়, কথা একটা দেখেন কেমনে ঘুরাই লিখছে বেটারা, কি চালাক। অত্যাধিক বিজ্ঞাপন ব্যয় মানে অতিরিক্ত বিজ্ঞাপন ব্যয় করছেন আপনি। মনে রাখবেন বিজ্ঞাপন ব্যয় 5 বছরের জন্য, এই কথাটা যেমন অত্যাধিক বিজ্ঞাপন ব্যয় একই কথা, অর্থাৎ এটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। একটা যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি ক্রয় করতে গেলে আমার হচ্ছে সাধারণত যন্ত্রপাতি আমরা প্রত্যেক দিন কিনি না, 1 বছর পর বা 5 বছর পরে কিনি, যেহেতু এটা অনেক দিন পর পর কেনা হয় তাই এটা হচ্ছে মূলধন জাতীয়। আর যন্ত্রপাতি কিনলে টাকা চলে যায় তাই এটা হচ্ছে আমাদের জন্য কি? মূলধন জাতীয় ব্যয়। যন্ত্রটির বহন খরচ, অর্থাৎ একটা যন্ত্র বাসা পর্যন্ত নিয়ে আসছেন, এতটুকু মনে রাখবেন। মনে করেন আপনি আপনাদের যে বাসা আছে বাসার জেলা শহর থেকে একটা ফ্রিজ কিনছেন 15,000 টাকা দিয়ে,
ওই ফ্রিজটা বাসা পর্যন্ত নিয়ে আসছেন, বা একটা এসি কিনছেন 15,000 টাকা দিয়ে, ওই এসিটা বাসা পর্যন্ত নিয়ে আসছেন, নিয়ে আসতে আপনার মনে করেন আরও 1,000 টাকা খরচ হয়েছে, তাহলে আপনি তখন কি বলবেন যে আপনার ফ্রিজের দাম কত পড়ছে? 15? না, আপনার ফ্রিজের দাম কিন্তু পড়ছে 16,000, কারণ ওই যে 15,000 টাকা দিয়ে কিনছেন আর 1,000 টাকা আপনার যাতায়াত খরচ গেছে, মানে নিয়ে আসতে খরচ গেছে, তার মানে টোটাল দাম হয়েছে 16,000। তাহলে যন্ত্রপাতির যে বহন খরচ, কোনো নতুন জিনিসের যে বহন খরচ, সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, এটা মনে রাখবেন, কারণ টাকা চলে যাচ্ছে। আর এই যে বহন খরচ, যন্ত্রটা বহন করে নিয়ে আসছে, এটা কি রেগুলার নিয়ে আসবে? রেগুলার তো আর যন্ত্র কিনবেন না, আর রেগুলার তো বহন করে আনবে না, তাই এটা মূলধন জাতীয়। তাহলে এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। যন্ত্রটির সংস্থাপন ব্যয়, অর্থাৎ ওই যে যন্ত্রটা কিনছে সেটা স্থাপন করতে গিয়ে, মনে করেন একটা এসি কিনছে, এসি তো নিজে লাগাইতে পারবে না, ওর মেকানিক দিয়ে লাগাই নিতে হবে। যেহেতু মেকানিক দিয়ে লাগাই নিতে হবে, এটা তো রেগুলার লাগাবে না, যেদিন কিনছে শুধুমাত্র সেই দিন লাগাবে, এ তো রেগুলার এটা লাগাই নিবে না বা সংস্থাপন করবে না, তাই এটা হচ্ছে মূলধন জাতীয়। আর সংস্থাপন করতে গেলে যেহেতু টাকা চলে গেছে, তাই সেটা হচ্ছে আপনার জন্য কি মূলধন জাতীয় ব্যয়। এখন দেখেন তো সবার ক্লিয়ার কিনা কনসেপ্ট? সবাই একটু বলেন আমাকে, সবার কাছে ক্লিয়ার হয়েছে? নুসাইবা, নিশাত, ওকে, মিথিলা, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন স্যার, ছোট লেখা ছাড়া কি করবো? কোশ্চেন কি 2 পৃষ্ঠায় দেওয়া যাবে বলেন? আমার তো কোশ্চেন দিতে গেলে আমি সর্বোচ্চ চেষ্টা করছি যেটা দেওয়ার। গ নাম্বারটা একটু বলি, বলছে যদি যন্ত্রটা 3,50,000 টাকায় বিক্রয় করতে চায়, তবে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয় কত হবে? এই কোশ্চেনটা প্রায় আসে, তাই একটু এই কোশ্চেনটাকে আমি সলভ করব। জিনিসটা হচ্ছে, আগে আপনার যন্ত্রটার খরচ বের করতে হবে, ক্রয় মূল্য বের করতে হবে। এইখানেই করে দিই সংক্ষেপেই। যন্ত্রটির ক্রয় মূল্য সমান, দেখেন যন্ত্রটা কিনছে হচ্ছে 3 লাখ টাকায়, তার মানে ক্রয় মূল্য হচ্ছে 3 লাখ, আবার ওর আনতে গিয়ে আরো 5,000 টাকা খরচ হয়েছে, তার মানে যোগ 5,000, আরো 2,000 টাকা সংস্থাপন ব্যয় গেছে, তার মানে 2,000 আরো যোগ, টোটাল দাঁড়াইলো 3,07,000 টাকা। এটা হচ্ছে আর ক্রয় মূল্য। তাহলে যন্ত্রটির ক্রয় মূল্য পাইলাম 3,07,000। এরপরে আসেন, ওই যন্ত্রটা বিক্রি করছে 3,50,000-এ, তার মানে বিক্রয় মূল্য 3,50,000, মানে বিক্রি করছে 3,50,000। আচ্ছা, যখন 3,50,000-এ বিক্রি করছে, তার মানে কি ও 3,50,000 টাকাই পাইছে না? আমি যদি একটা মেশিন 3,50,000-এ বিক্রি করি, তার মানে কি 3,50,000 টাকাই তো আমি পাইলাম। মোট কত পাইলাম? 3,50,000। এই যে টোটাল টাকাটা পাইলাম, এটা সবসময় প্রাপ্তি, এটা মাথায় রাখবেন। যতটুকু টাকা আমি পাই না কেন, পুরো টাকাটাই প্রাপ্তি। তার মানে আমি এই যে টোটাল বিক্রয় মূল্যটাই হচ্ছে আমার প্রাপ্তি। এখন আমি আয়টা কি করে বের করব? আয়টা বের করবো এভাবে, ক্রয় মূল্য 3,07,000, বিক্রয় মূল্য 3,50,000। তার মানে আমরা সেই ছোটবেলায় লাভ ক্ষতি বের করছিলাম না, বিক্রি করছি 3,50,000-এ আর ক্রয় করছি 3,07,000-এ, তার মানে 43,000 টাকা আমার যে মুনাফা বা লাভ, এটাই হচ্ছে আমার জন্য আয়। বুঝতে পারছেন সবাই? সবার কাছে ক্লিয়ার হলো বিষয়টা? নুসাইবা তো প্রো, এটাই, ওর তো সমস্যা নাই, বুঝাবো? ঠিক আছে। জিনিসটা হচ্ছে, আগে যন্ত্রটার ক্রয় মূল্য বের করবেন। দেখেন এখানে ক্রয় করছে 3 লাখ টাকায়, ওর খরচ আছে 5,000 টাকা বহন খরচ, সংস্থাপন ব্যয় 2,000 টাকা, সবগুলো যোগ করবেন, সবগুলো যোগ করলে ওর ক্রয় মূল্য বের হবে। তাহলে ক্রয় মূল্য কত বের হলো? 3,07,000। এখন আপনার গ নম্বরে বলতেছে, যদি যন্ত্রটা 3,50,000 টাকায় বিক্রয় করে, তাহলে আপনি যদি বিক্রি করেন 3,50,000-এ, তাহলে টাকা কত পাবেন? 3,50,000-ই পাবেন। আপনি যখন 3,50,000 টাকায় বিক্রি করবেন, তখন 3,50,000 টাকায় পাবেন। যত টাকা আপনি পাচ্ছেন নগদ, বা আপনি যত টাকা পাচ্ছেন টোটালি আপনার হাতে, বা বিক্রয় মূল্য যত, সেটাই হচ্ছে আপনার প্রাপ্তি। এই যে 3,50,000 টাকা টোটালটাই আপনার প্রাপ্তি। এখন আয়টা কি করে বের করবেন? দেখেন আপনার ক্রয় মূল্য 3,07,000, বিক্রয় মূল্য 3,50,000, তার মানে দুইটার একটা পার্থক্য আছে না?
আমরা ছোটোবেলায় লাভ ক্ষতি বের করছি, ওইটার সাথে মাইনাস হবে। হইলে আমার লাভ বের হইলো 43,000 টাকা, যতটুকু লাভ বা ক্ষতি সেটাই হচ্ছে আমার আয় বা ব্যয়। বুঝতে পারছেন? ক্লিয়ার ম্যাডাম? ওকে, ডান। তাহলে আমরা যে দুইটা ম্যাথ দেখলাম, এই টাইপসের ম্যাথই সাধারণত বোর্ডগুলোতে এসে থাকে, এর বাইরে আর কোশ্চেন সাধারণত হয় না এই অধ্যায় থেকে। এখন চলেন আমরা রেয়া মিলে যাই। পরের অধ্যায়ের কোশ্চেন, অর্থাৎ আমাদের 3 নম্বর সৃজনশীল যেটা, সেটা হচ্ছে এই। এখন এইখানে ক, খ, গ, ঘ 14 গোষ্ঠী থাক, আমার দেখার দরকার না। আমার দেখার দরকার কি জানেন? আপনি প্রত্যেকটা টার্মসের মিনিং জানেন কিনা। যেমন আপনাকে আমি বললাম, এই রেয়া মিল যখন আমি প্র্যাকটিস করতাম এভাবে দাগ দিতাম, প্রাপ্য বিল, চলতি সম্পদ। আপনি যদি বলেন যে আমার অ্যাকাউন্টিংয়ের বেসিক এত স্ট্রং হওয়ার মূল জিনিস হচ্ছে এই প্র্যাকটিসটা, অর্থাৎ আমি এই জিনিসটা ধরে বলতাম এটা এই জিনিস, এই জিনিসটাকে ধরে বলতাম এটা এই জিনিস। দেখবেন কিছু কিছু মানুষ আছে পৃথিবীতে যারা কেউ কারো চোখ নড়া দেখলেই বলতে পারে যে অমুক এটা করতে চাচ্ছে। তার মানে সে মানুষকে পড়তে পারে, মানুষকে রিড করার ক্ষমতা আছে। ঠিক তেমনই আপনি আপনার কোশ্চেনটাকে যদি পড়তে পারেন, আপনার অ্যান্সার কোথাও আটকাবে না। সো আপনাকে এই কোশ্চেনটা হচ্ছে ভালো মতো বুঝতে হবে। এখন মনে করেন একজন মূর্খ ব্যক্তির কাছে আপনি হচ্ছে একজনের লাভ লেটার পাঠিয়ে দিলেন, ও তো ওই লাভ লেটারের মিনিংই বুঝবে না। আপনি যতই সুন্দর করে রং চং দিয়ে ড্যাশ লাভ ইউ লেখেন, কোনো কাজের হবে না। সো প্রশ্ন যত ইজি হোক না কেন, যে এটা টার্মসের মিনিংই জানে না, তার কাছে টোটালি ফালতু মনে হবে। বাট যে পারে, তার কাছে যদি রেয়া মিল 4 পৃষ্ঠারও দেওয়া হয়, আমার মনে হয় তার কোথাও আটকাবে না, সে খুব ইজিলি এটাকে সলভ করে ফেলতে পারবে। এখন চলেন তাহলে আমরা কিভাবে এই টেকনিক্সটাকে ফলো করব সেটা আমরা একটা একটা করে পড়বো এবং সাথে সাথে বলবো এটা কোন জিনিস। এই কোশ্চেনটা একটু বুঝে নেবেন, পরের কোশ্চেনের অ্যান্সার আপনারাই দিবেন। দেখেন, আমি যদি এই 4টা ম্যাথ নর্মাল ওয়েতে করাইতে যাইতাম, আমার কমসে কম 2 ঘন্টা লাগতো, কমসে কম আপনাদের বুঝাইয়ে সেটা করানো। কিন্তু যখন আমি আপনাদেরকে একটা সহজ টেকনিকে নিয়ে আসছি, আপনাদের প্র্যাকটিসের জন্য সহজ টেকনিকটা অ্যাপ্লাই করলাম, দেখেন 2 ঘন্টা হওয়া তো দূরে থাকে, 1 ঘন্টা প্লাস হইতেই আমাদের বা 1 ঘন্টার কাছাকাছি যাইতে 3টা ম্যাথের প্রায় কাছে চলে আসছি। এখন আসেন কোরাই জিনিসটা কি? আমার কোরাই জিনিসটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এক হচ্ছে মুনাফা জাতীয় আয় ব্যয় হয়, আর এক হচ্ছে আপনার সম্পদ বা দায় হয়। এটা মনে রাখবেন, 4টা অ্যাকাউন্টের ওপরে ভিত্তি করে সাধারণত জিনিসগুলো হবে। একটু অ্যাকাউন্টগুলো আমি পাশে লিখে দিই, যদিও আরও কয়েকটা অ্যাকাউন্ট হয়। প্রথমত হচ্ছে আয়, 2 নাম্বার হচ্ছে ব্যয়, 3 নাম্বার হচ্ছে সম্পদ, 4 নাম্বার হচ্ছে দায়। এরপরে 5 নাম্বার আর 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে মূলধন আর উত্তোলন। এই 6টা জিনিস হবে। আমরা জানি কি, রেয়া মিলের ডেবিট সাইডে সম্পদ, ব্যয় আর উত্তোলন বসে, এটা তো আমরা খুব সুন্দর মতো জানি। আর ক্রেডিট সাইডে বাকি 3টা বসে, তার মানে 3টা ব্যালেন্স আছে, বুঝছেন? এইভাবে ব্যালেন্স আছে। এখন কোরাই জিনিসটা আমাদের জন্য কি? ব্যয়। খুব সহজে বুঝে গেলাম ব্যয়। এখন যখন আমি বুঝছি যে এটা ব্যয়, তাহলে কোন ধরনের ব্যয়? মূলধন জাতীয় না মুনাফা জাতীয়? যদি কোনো জিনিস ব্যয় হয় তাহলে এক কথায় সেটা মুনাফা জাতীয় হবে, এটা মাথায় রাখবেন। আমি যদি কোনো জিনিসকে দেখে একবারে বলতে পারি যে এটা ব্যয়, তার মানে ওটা মুনাফা জাতীয় ব্যয়, কারণ মুনাফা জাতীয় ব্যয়কে দেখলেই বোঝা যায় যে এটা ব্যয়। তাহলে কোরাইটা হচ্ছে আমার মুনাফা জাতীয় ব্যয়। প্রাপ্য বিলটা কি? প্রাপ্য বিলটা হচ্ছে সম্পদ। যখন আমি বললাম এটা সম্পদ, তখন আমার মাথায় কোশ্চেন আসবে সম্পদ তো অনেক প্রকার, এটা কোন ধরনের সম্পদ? তো প্রাপ্য বিল হচ্ছে আমার জন্য চলতি সম্পদ। কোনো নামের আগে যদি প্রাপ্য শব্দ থাকে, সেটা হচ্ছে চলতি সম্পদ। এবার আসেন ক্রয় খতিয়ানের জের। ক্রয় খতিয়ানের জেরটা আগে মিনিংটা বুঝতে হবে। ক্রয় খতিয়ানের জেরের শব্দের অর্থটা হচ্ছে পাওনাদার। ক্রয় খতিয়ানের জের শব্দটার অর্থ কি? পাওনাদার। তো পাওনাদার আমার জন্য কি? দায়। এখন আমাকে ধরতে হবে দায়টা কি, এটা কোন দায়, চলতি দায় না দীর্ঘমেয়াদী দায়? এটা হচ্ছে আমার জন্য কি? চলতি দায়, কারণ এটা 1 বছরের কম সময়ের জন্য পরিশোধ করতে হয়। এরপরে আসেন বিজ্ঞাপন।
বিজ্ঞাপনে কিন্তু কোথাও লেখা নেই 5 বছর 6 বছর বা কিছু, তার মানে বিজ্ঞাপনটা হচ্ছে আমার জন্য ব্যয়। এখন যেহেতু প্রশ্ন আসছে ব্যয়, তাহলে কোন জাতীয় ব্যয়? মুনাফা জাতীয় ব্যয়। মূলধন, একটু আগে আমরা বলে আসছি এখানে মূলধন, অর্থাৎ মূলধন তো মূলধনই, এটা ক্রেডিট সাইডে চলে যাবে। প্রারম্ভিক মজুত পণ্য, এটা মাথায় রাখবেন সবসময়, প্রারম্ভিক মজুত পণ্য আপনার জন্য ব্যয়, আর ব্যয় মানে মুনাফা জাতীয় ব্যয়। 10% বন্ধকি ঋণ 10,000 টাকা। বন্ধকি ঋণ যদি কোনো পার্সেন্টেজে বন্ধকি ঋণ থেকে থাকে সেটা হচ্ছে দায়, আপনি ঋণ নিচ্ছেন। আর যখন পার্সেন্টেজটা উল্লেখ থাকবে এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। কি দায়? দীর্ঘমেয়াদী দায় বা অনেক বড় আকারের দায়। সমাপনী মজুত পণ্য, আমরা জানি রেয়ামিলি সাধারণত সমাপনী মজুত পণ্য কি হয় না, কখনো বসে না। তাহলে দেখেন একবারে পড়তে পড়তে আমরা পেয়ে যাচ্ছি যে কোনটা কোনটা বসে, কোনটা কোনটা বসে না। তার মানে সমাপনী মজুত পণ্য সাধারণত রেয়ামিলে বসে না, তবে এর একটা বৈশিষ্ট্য আছে, এই ব্যাটা আবার চলতি সম্পদ। এ বসে না, কিন্তু সম্পদ আয় ব্যয়ের ক্ষেত্রে কিন্তু আবার সম্পদ হিসেবে কাজ করবে, চলতি সম্পদ, এটা মাথায় রাখবেন। বকেয়া বেতন, অর্থাৎ বেতন আপনার দেওয়া উচিত ছিল তবে আপনি দেননি, যেটা আপনার করা উচিত ছিল আপনি করেননি, সেটা হচ্ছে আপনার জন্য দায়। তো বকেয়া বেতনটা হচ্ছে আপনার জন্য দায়, আর এটা হচ্ছে আপনার জন্য চলতি দায়, কারণ এটা 1 বছরের মধ্যে আপনাকে শোধ করতে হবে। বিক্রয়টা কি? বিক্রয়টা হচ্ছে আপনার জন্য আয়, এটা তো আমরা জানি সবাই, আমি হিসাবের ক্লাসে কিন্তু এগুলো পড়াইছিলাম যে কোনটা আয় কোনটা ব্যয়। বিক্রয় হচ্ছে আপনার জন্য আয়, আর এটা হচ্ছে আয় বললে সেটা মুনাফা জাতীয় আয়। এই জন্য কিন্তু আমি হিসাবের ক্লাসে প্রত্যেকটা ধরে ধরে বুঝাইছিলাম যে এটা কি, এটা কি, এটা কি, জিনিসগুলো চেনা খুব জরুরি। প্রারম্ভিক হাতে নগদ, আমরা জানি কি প্রারম্ভিক কোনো হাতে নগদ বসে না। প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক হাতে নগদ, এইগুলো সাধারণত রেয়ামিলে বসে না। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম যারা রেয়ামিলে বসে না, এই ম্যাথে আছে। এখন আসেন অগ্রিম ভাড়া। ভাড়া যদি আপনি অগ্রিম পরিশোধ করেন, মনে করেন 5 বছরের জন্য অগ্রিম ভাড়া পরিশোধ করছেন, তাহলে এটা আপনার জন্য সম্পদ। কোন ধরনের সম্পদ? চলতি সম্পদ। কোনো খরচ যদি অগ্রিম দেওয়া হয় সেটা হচ্ছে চলতি সম্পদ হয়ে যায়। এইখানে দেখেন 10% বিনিয়োগ দেওয়া আছে। বিনিয়োগ হচ্ছে সাধারণত সম্পদ। বিনিয়োগ কি? সম্পদ। আর এই 10% বিনিয়োগ তাহলে কোন ধরনের সম্পদ? সম্পদের মধ্যে একটা ধরন আছে, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। ওই দীর্ঘমেয়াদী বিনিয়োগের একটা অংশ হচ্ছে এই 10% বিনিয়োগ। এরপরে আসেন শুধু ব্যাংক জমা। শুধু ব্যাংক জমা যদি লেখা থাকে, কোনো প্রারম্ভিক বা সমাপনী কিছু না বলে দেয়, তাহলে এটা হচ্ছে আমাদের জন্য সম্পদ, কারণ আপনার ব্যাংকে টাকা আছে। আর এই ব্যাংকের টাকাটা হচ্ছে আপনার জন্য চলতি সম্পদ। এখন বলেন যে রেয়ামিলটা টোটালি বুঝছেন কিনা, টার্মসগুলো সব বুঝছেন, সবাইরে চিনতে পারছেন কে কি, সেটা আমাকে আগে বলেন। বলেন বলেন, দ্রুত বলেন। সবাই বুঝছেন? নুসাইবা, রাফিকুল, আপনারা বুঝতে পারছেন নাকি? বলেন, আমাকে জানান যে বুঝছেন কিনা। নুসাইবা প্রো, বুঝছেন? ওকে ওকে, বুঝছেন। সে যাবেন, আচ্ছা কি রাহি, মিথিলা, ও এক একজন আবার অন্য আইডি দিয়ে ঢুকছে, বাহ। আমি এখানে দেখি যে না, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন পরের কোশ্চেনটা আপনাদেরকে আমি দিব, আপনারাই বলবেন আগের বারের মতো যে কোনটা কি। ওকে, দেখেন 4 নম্বর প্রশ্নটা। বলেন সবাই আগের বারের মতো কমেন্ট করেন, শুধু সিরিয়ালি বলে গেলেই হবে, যেটা বসবে না সেটা লিখে দিবেন, বসবে না সিরিয়ালি বলে যান, তাহলে আমি বুঝে নিব। আমি কিন্তু সবার কমেন্ট দেখতেছি, সিরিয়ালি বলে গেলে। আচ্ছা, তারপরে হচ্ছে, সবারই কম বেশি হচ্ছে, কারো 2-1টা ভুল হচ্ছে হয়তো, সমস্যা না। বলেন হ্যাঁ বলেন, তারপরে ভেরি গুড। ভেরি গুড। আচ্ছা, আপনারা যারা নতুন, আপনারা কোনো কথাই কেন বলতেছেন না বলেন তো একটু কাইন্ডলি আমাকে। সবার উচিত না কথা বলা?
ওয়ালাইকুম আসসালাম। কোথায় গেছিলেন স্যার? নেট প্রবলেম? একটু বলেন যে কোনটা কি হবে, কোনটা কি ডেবিট ক্রেডিট, কোনটা কোনটা বসবে না, একটু বলেন। আরেকজন কি ম্যাথ শেষ করে জমা দিল নাকি খাতায় করে জমা দিল? আসতেছে, লোডিং এ আছে বুঝছেন। সুপার। কাজ তো নাই আপনার, বুঝছেন না? কাজটা তো পড়াশোনায় মারলেই হয়, এমনি অ্যান্সার মেরে দিছেন, এটা ঠিক না স্যার। ওকে, তারপরে বাকিগুলো বলেন। আচ্ছা ঠিক আছে, আর আমি একটু বলে দিই, তারপরে হচ্ছে দেখেন যে ঠিকঠাক আছে কিনা। ওকে, এখন দেখেন প্রারম্ভিক মজুত পণ্য আমরা জানি কি ব্যয়, একটু আগেই দেখছিলাম। ব্যাংক ঋণ আমরা জানি দায়, এটা আমাদের জন্য, এবং এটা চলতি দায়। ক্রয়টা হচ্ছে আমাদের জন্য ব্যয় অর্থাৎ মুনাফা জাতীয় ব্যয়। বিক্রয়টা হচ্ছে আমাদের জন্য আয়, এটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। দেনাদারটা হচ্ছে আমাদের জন্য সম্পদ, এটা হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ। পাওনাদারটা হচ্ছে আমাদের জন্য দায়, এটা আমাদের জন্য চলতি দায়। ভবিষ্যৎ তহবিল সবসময় মনে রাখবেন, এটা আমাদের নর্মালি থাকে না। ভবিষ্যৎ তহবিল হচ্ছে আমাদের জন্য দায়, অর্থাৎ ভবিষ্যতে সেই জিনিসটা দিয়ে দিতে হবে, আর এই দায়টা হচ্ছে আমাদের জন্য চলতি দায়। আয়কর হচ্ছে আমাদের জন্য ব্যয়, অর্থাৎ ইনকামের ওপর যে ট্যাক্সটা সরকারকে দিতে হয় সেটা হচ্ছে আয়কর, এটা আমাদের জন্য ব্যয়। সমাপনী মজুত পণ্য আমাদের জন্য কি? সমাপনী মজুত পণ্য হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ, তবে এটা রেয়া মিলে বসবে না। দালানকোটা কি? দালানকোটা হচ্ছে আমাদের জন্য সম্পদ, তবে এটা হচ্ছে স্থায়ী সম্পদ। মূলধন কি? মূলধন হচ্ছে আমাদের জন্য মালিকানা সত্ত্ব। উত্তোলন কি? উত্তোলন হচ্ছে আমরা জানি নর্মালি এটা মালিকানা সত্ত্বেরই অংশ, তবে এটা ডেবিট হয়। প্রাপ্ত বার্তা, প্রাপ্ত লেখা থাকলে সেই শব্দের অর্থ হচ্ছে এটা আমাদের জন্য আয়। আর অগ্রিম বেতন, অর্থাৎ আমরা কোনো বেতন অগ্রিম পরিশোধ করলাম, সেটা হচ্ছে আমাদের জন্য সম্পদ, এবং এটা হচ্ছে চলতি সম্পদ। এখন আসেন, সমন্বিত ক্রয়ের পরিমাণের একটা সূত্র আছে, সেটা মনে রাখবেন। সূত্র মনে রাখলে এখানে যেহেতু আপনি চিনে গেছেন আয় ব্যয় দায়, তাহলে আপনার সূত্রে বসায় দিলেই হবে। এটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। এটা হচ্ছে আমাদের ক নাম্বারের উত্তর, সমন্বিত ক্রয়। তো প্রারম্ভিক মজুত পণ্য তো এখানে দেওয়াই আছে, আর নিট ক্রয় বলতে এখানে একটা জিনিস দেওয়া আছে ক্রয়, আর সমাপনী মজুত পণ্য তো দেওয়াই আছে, যোগ বিয়োগ করলেই হচ্ছে অ্যান্সার বের হয়ে যাবে। এবার আসেন মালিকানা সত্ত্বে, ক নাম্বারে। মালিকানা সত্ত্ব বলতে এক কথাই হচ্ছে, আমি যদি সংক্ষেপে লিখি সেটা হচ্ছে সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি। তার মানে সিতে হচ্ছে ক্যাপিটাল, আগে মূলধনটা লিখবেন, এখানে দেখেন মূলধন দেওয়া আছে, কোথায় আছে? এই যে মূলধন, আগে মূলধন লিখবেন, তার সাথে আর মানে আয়গুলা, এখানে যতগুলো আয় আছে সবগুলো আয়গুলাকে আগে যোগ করবেন, আয়গুলা লিখবেন, তাহলে ওই মূলধনের সাথে আয়গুলাকে যোগ করবেন। এরপরে ই এক্স, এই এক্স বলতে কারোর এক্স না, এই এক্স বলতে ব্যয়। এখন এখানে যত ব্যয় আছে ব্যয়গুলাকে আগে যোগ করবেন, করে মাইনাস করে দিবেন। তারপরে এখানে ডিতে হচ্ছে ড্রয়িংস, এখানে যত ড্রয়িংস বা উত্তোলন আছে, এই যে উত্তোলন, সেটাকে মাইনাস করে দিবেন, দিলেই আপনার মালিকানা সত্ত্ব বের হয়ে যাবে। এই জাস্ট দুইটা সূত্র কিন্তু এই অধ্যায়ে বারবার আসে, সো এই দুইটা সূত্র একটু ভালো মতো মনে রাখেন। কারো কোনো প্রবলেম আছে ম্যাথগুলাতে বলেন তো? কোনো প্রবলেম আছে কারো? বুঝছেন সব কিছু? এতক্ষণ ধরে যারা ক্লাসে ছিলেন আমাকে একটু বলেন যে সব কিছু বুঝছেন কিনা। ওকে, প্রবলেম নাই। তাহলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করে দিব। যে ম্যাথ চারটা ছিল, এই চারটা ম্যাথ আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। ওকে, আমি হচ্ছে পুরো শিটটা আপনাদেরকে দিয়ে দিব,
আপনারা এই 4টা ম্যাথ অ্যাসাইনমেন্ট করে আমাকে গ্রুপে বা পার্সোনালি সাবমিট করবেন, মাস্ট। ঠিক আছে স্যারেরা, তাহলে আপনাদের এইচডব্লিউ আমি দিয়ে দিলাম। আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের সাথে আবারই দেখা হবে হয়তো খুব দ্রুত ওই ক্লাসে, এবং সেখানে হচ্ছে আপনাদের সাথে এটা নিয়ে কথা হবে ইনশাল্লাহ আবার। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।